উপস্থিত আমাদের প্রিয় ডাক্তার বাবু, উপস্থিত আমাদের রাজ্যের সম্পাদক সভাপতি, বিজ্ঞান আন্দোলনের রাজ্যের নেতৃত্ব এবং এই জেলার যুব আন্দোলন নেতৃত্ব দেবজ্যোতি, সকলকে অভিনন্দন জানাই যারা সকলে মিলিতভাবে আজকের এই সভায় উপস্থিত হয়েছেন। বহু বছর ধরে আজকের দিনটা এই অঞ্চলে পালিত হয়। এমন একজন ব্যক্তির স্মরণে আমরা আজকের দিনটায় মিলিত হই, যাকে স্মরণ করবার ক্ষেত্রে দাঁড়িয়ে আমাদের গর্বের কোনো সীমা থাকে না। যদি কেউ কখনো আমাদেরকে প্রশ্ন করে, বিশেষ করে এই জেলার যুব আন্দোলনের নেতৃত্বদের, এই জেলার যুব আন্দোলনের কর্মীদের, যে তোমরা কাদের উত্তরসূরি হতে চাও, তাহলে অবশ্যই কমরেড দিলীপ মণ্ডলের নাম সেই তালিকার উপর দিকে থাকবে। 1993 সাল আমার আগে বলেছেন সৌরভদা, যে দক্ষিণদারি জুড়ে নেশার আক্রমণ ঘটিত হয়েছে এবং তার বিরুদ্ধে দাঁড়িয়ে ডিওয়াইএফআই বামপন্থীরা মানুষকে সংগঠিত করছে এবং যে সময় এই সংগঠিত করবার কাজ চলছে, যাদের নেতৃত্বে ড্রাগ পেডলারদের বিরুদ্ধে প্রতিরোধের ইতিকথা রচনা হচ্ছে, সেই সময় এই দক্ষিণদারির মাটিতে তাদের মধ্যে অন্যতম ছিলেন দিলীপ মণ্ডল। অকালে বেআইনি ড্রাগ ব্যবসায়ীদের কাছে হত্যা হন তিনি, কিন্তু যে লড়াই তিনি শুরু করে দিয়ে গেছিলেন, সে লড়াই আজও প্রাসঙ্গিক। এই যে দক্ষিণদারি অঞ্চল, পুরনো অঞ্চল, স্বাধীনতার পর থেকেই এখানে বার্ডের কারখানা, হাজার হাজার মানুষ কাজ করতেন। এই যে চারিদিকের জনবসতি, এই জনবসতির উৎস যদি আজকেও কেউ খুঁজতে চায়, তাহলে সেই উৎস খুঁজতে গেলে বার্ড কোম্পানিতে যেতে হবে। আজকে সেই বার্ড কোম্পানি প্রায় বন্ধ, উৎপাদন থেমে গেছে। অত বিশাল জায়গা, প্রায় 300 বিঘা জায়গা, এরকম লেক টাউনের মতন জায়গায় কেন্দ্রীয় সরকারের অধীনে রয়েছে। কত কিছু করা যেত এই জায়গায়, হাসপাতাল করা যেত, সরকারিভাবে ড্রাগ বিরোধী আন্দোলনকে স্বীকৃতি দেওয়ার জন্য এখানে ড্রাগে আসক্ত মানুষের জন্য রিহ্যাবিলিটেশন সেন্টার করা যেত, নতুন করে কর্মসংস্থানের সুযোগ সুনিশ্চিত করবার জন্য এই এত বড় জায়গায় নানান প্রকল্প সরকারিভাবে করা যেত। কিন্তু আজকে আমরা দেখছি যে বিশাল জায়গা, সেই জায়গাটাকে ধীরে ধীরে পচিয়ে ফেলে হঠাৎ একদিন শুনবেন যে কেন্দ্রীয় সরকার এই 300 বিঘে জায়গা কাউকে লিখে দিল। কেন্দ্রীয় সরকারের জায়গা কয়েকশো কোটি টাকা দর হবে, যার হয়তো কয়েক লক্ষ টাকায় আদানি গোষ্ঠীকে লিখে দিলেন নরেন্দ্র মোদীরা। আর এই অঞ্চলের মানুষ যারা বহু বছর ধরে ওই বার্ড কোম্পানিকে ঘিরে তাদের রুজি রুটি জীবিকা সুনিশ্চিত করেছে, তারা কোথায় যাবে? সৌরভদা বলছিলেন আমার আগে যে উন্নয়ন হচ্ছে, বড় বড় লাইট লাগিয়ে দেওয়া হচ্ছে, বড় বড় ফ্ল্যাট হচ্ছে। সেই ফ্ল্যাটগুলো যারা কিনছেন তারা দক্ষিণদারির কেউ নন, স্বাভাবিকভাবেই, সাধারণভাবে। আর দক্ষিণদারির সাধারণ মানুষ, এই যে কোটি কোটি টাকার ফ্ল্যাট হচ্ছে, তাদের
কজন আবাসিক এই দক্ষিণদারির পুরনো মানুষ আমরা প্রশ্ন করতে চাই। আমরা বলতে চাই যে ধরুন এই যে নেশা নিয়ে নানান আলোচনা, যদি কোনো চিকিৎসক মনোবিজ্ঞানীকে জিজ্ঞেস করেন যে নেশাগ্রস্ত হওয়ার কারণ কি আর কারা সাধারণত নেশাগ্রস্ত হয়, 100 জনের মধ্যে 99 জন মনস্তত্ত্ববিদ বলবেন যে নেশাগ্রস্ত হওয়ার প্রবণতা কম বয়সীদের মধ্যে সবচাইতে বেশি। আর কেন নেশাগ্রস্ত হচ্ছেন, কেন পুড়িয়া খুঁজে বেড়াচ্ছেন, কেন কলকে খুঁজে বেড়াচ্ছেন, যদি এই প্রশ্নে যেতে হয় তাহলে এই যে কম বয়সী যারা সত্যি সত্যি নেশাগ্রস্ত হচ্ছেন তাদের মানসিকভাবে বিষাদ, ইংরেজিতে যেটাকে বলে ডিপ্রেশন, সেই ডিপ্রেশন হচ্ছে নেশাগ্রস্ত হওয়ার একটা প্রধান কারণ। আর যখন চারিদিকে কর্মহীনতা, যখন পড়াশুনো করে চাকরিটা আমি পাচ্ছি না, যখন আমার হকের চাকরি কয়েক লক্ষ টাকায় তৃণমূলের কাউন্সিলর বেচে দিচ্ছে, যখন আমার এই শহরে আমার এই রাজ্যে আমার কাজ করবার সুযোগ নেই, যখন কাজ খুঁজতে দিনমজুর হয়েও কাজ খুঁজতে আমাকে যেতে হবে অন্য কোনো রাজ্যে, কয়েকশো টাকা দৈনিক আয় বেশি হবে বলে তখন আমি যে 18, 19, 20, 21, 22 বছরের একজন যুবক, একজন যুবতী, সে এই মানসিক বিষাদ থেকে নেশার দিকে চলে যাবে না তার কোনো গ্যারান্টি নেই। তাই নেশাগ্রস্ত হওয়া যেরকম অপরাধ, ঠিক একই ভাবে দাঁড়িয়ে নেশাগ্রস্ত হওয়ার মতন পরিস্থিতি যারা তৈরি করছে, যে সরকার এই পরিস্থিতি তৈরি করছে, আর যে সরকার জেনে বুঝে নেশার সামগ্রী বিক্রি হওয়ার ক্ষেত্রে দাঁড়িয়ে দেখেও দেখছে না, তারা একইভাবে সমানভাবে অপরাধী বলেই আমরা মনে করি। আজকের কেন্দ্রের সরকার এই যে বাট কোম্পানির মালিক যারা, নতুন ভাবে তারা সারা দেশে একটা গল্প নামাচ্ছে। কি সেই গল্প? বাইরের রাজ্যে কাজ করতে গেছেন গরিব মানুষ, পশ্চিম বাংলা থেকে, মালদা থেকে, মুর্শিদাবাদ থেকে, মিনাকা থেকে, আমাদের জেলার হিঙ্গলগঞ্জ থেকে, সন্দেশখালী থেকে বাংলায় কথা বলছেন। পুলিশ এসে ধরবে, বলবে তুমি কি বাংলাদেশি? সে তো হাত জোর করে বলবে আমি বাংলাদেশি নই, আমি পশ্চিম বাংলা থেকে এসেছি। বলবে প্রমাণ দেখাও। সে আধার কার্ড দেখাবে, সে ভোটার আইডি কার্ড দেখাবে, কিন্তু সেই অঞ্চলের পুলিশ, সেই রাজ্যের পুলিশ বলবে এতে হবে না। এই যে বিহারে এসআইআর হলো, এসআইআর এই যে প্রায় 60 লক্ষেরও বেশি ভোটারের নাম বাদ গেল, একটা রাজ্যের উপমুখ্যমন্ত্রীর নামও বাদ দিয়ে দিয়েছে, লালু প্রসাদ যাদবের ছেলে, তার নাম বাদ। সেই এসআইআর এর নামে বাদ দেওয়ার ক্ষেত্রে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকার বলছে তোমার আধার থাকলে যথেষ্ট নয়, তোমার ভোটার আইডি কার্ড থাকলে যথেষ্ট নয়, তোমার বার্থ সার্টিফিকেট দেখাও, তোমার জমির দলিল দেখাও, তুমি যে ক্লাস 10 পাস করেছো সেই স্কুলের সার্টিফিকেট দেখাও। আচ্ছা, এই কেন্দ্রীয় সরকারকে যখন পার্লামেন্টে আমরা জিজ্ঞেস করব যে আজকের দিনে দাঁড়িয়েও, এই 2025 সালে দাঁড়িয়েও এই সারা ভারতবর্ষে একদিনে যত শিশুর জন্ম হয় তার মধ্যে কত শতাংশ শিশু হাসপাতালে জন্মগ্রহণ করে না, এই ভারতবর্ষের সরকার কি বলতে পারবে যে সেই শতাংশটা 10-এর নিচে? বলতে পারবে না। তাহলে আজকের দিনে দাঁড়িয়ে ভারতবর্ষে এখনো প্রায় 20% শিশু
নন ইনস্টিটিউশনাল বার্থ মানে হাসপাতাল, নার্সিংহোম এসব কিছুতে জন্মগ্রহণ করে না, তারা তাদের বাড়িতে জন্মগ্রহণ করে। তাদেরকে কে দেবে বার্থ সার্টিফিকেট? আর আজকে যখন এই অবস্থা, তখন আজ থেকে 20 বছর, 25 বছর, 30 বছর আগে এই শতাংশটা আরো বেশি ছিল। তাই ভারতের সরকার চাইছে গরিব মানুষকে, ছিন্নমূল মানুষকে, তাদেরকে ভোটার অধিকার থেকে সরিয়ে দিতে। আর বাঙালিদের উপরে যে আক্রমণ নামিয়ে এনেছে তারা, বাংলাদেশি বলে, আমরা বলতে চাই যে আমাদের যেতে হচ্ছে কেন অন্য রাজ্যে? পশ্চিমবাংলার গ্রামীণ অর্থনীতি, গরিব মানুষের ভরসার জায়গাগুলো, কর্মসংস্থানের জায়গাগুলো মমতা বন্দ্যোপাধ্যায় সংকুচিত করে দিচ্ছেন। আমাদের আয়, একদিনের রোজ প্রত্যেক দিন কমছে। ভারতবর্ষের মধ্যে যে কটা রাজ্য রয়েছে তাতে একদিনের আয়ের ক্ষেত্রে দাঁড়িয়ে নিচের দিকে পশ্চিমবাংলা। তাহলে সত্যি সত্যি কয়েকটা টাকা বেশি অর্জন করবার জন্য যদি পশ্চিমবাংলার শ্রমিকরা অন্য রাজ্যে চলে যায়, অপরাধ কার? অপরাধ এই পশ্চিমবাংলার সরকারের, যারা পশ্চিমবাংলায় যথেষ্ট পরিমাণে কর্মসংস্থানের সুযোগ করতে পারছে না। তাহলে একদিকে পশ্চিমবাংলার মমতা বন্দ্যোপাধ্যায় ঝেঁটিয়ে বার করে দিচ্ছে পশ্চিমবাংলা থেকে গরিব মানুষকে, আর অন্য রাজ্যে গিয়ে নরেন্দ্র মোদীর আরএসএসরা তাদেরকে বাংলাদেশি বলে হাতে বেরি পরিয়ে, পায়ে বেরি পরিয়ে ফেরত পাঠাচ্ছে পশ্চিমবাংলায়। আমি বলতে চাই বন্ধু, দক্ষিণদারির মানুষের কাছে এই অ্যাপিল আমাদের থাকবে, আজকে যদি বাঙালিদের উপরে বাংলা ভাষার জন্য তাদেরকে বাংলাদেশি বলা যায়, আগামীকাল কিন্তু আপনার ভাষা যদি উর্দু হয়, তাহলে আপনাকে এই সরকার যদি পাকিস্তানি বলে, কেউ কিন্তু তার বিরোধিতা করতে পারবে না। তাই প্রথমে বাংলাদেশি, বাঙালিদের বাংলাদেশি, সেই ধাপের পরে যদি আরো বাড়তে দেন বিজেপি ওয়ালাদের, তাহলে উর্দু ভাষীদের বলবে পাকিস্তানি। এদের গোড়াতেই কাটতে হবে, গোড়াতেই ছাড়তে হবে, পালানো যাবে না এদের। আমাদের ডাক্তারবাবুরা বলছিলেন যে অভয়ার কাণ্ড, এই যে নবান্ন অভিযান করলো বিজেপি। আচ্ছা বাবা, বিজেপি নবান্ন অভিযান করবে, কোনো আপত্তি নেই রাজনৈতিক দল, কিন্তু এই যে হোর্ডিং লাগালো, কোথাও বিজেপির নাম নেই। এমন একটা আবহাওয়া তৈরি করছে যেন ওটা সাধারণ মানুষের নবান্ন অভিযান। আচ্ছা, সাধারণ মানুষের যদি নবান্ন অভিযান হয়, তাহলে তার সামনে শুভেন্দু অধিকারী কেন থাকবে? তার সামনে শঙ্কর কেন থাকবে? তার সামনে সজল ঘোষ কেন থাকবে? থাকার তো কোনো কারণ নেই। আমি বলতে চাই শুভেন্দু অধিকারীদের যে দেখুন, 2026-এর নির্বাচন আসছে, যদি হাওয়া গরম করবার জন্য, ভোট করবার জন্য এসব নবান্ন অভিযান করেন তাহলে ঠিক আছে, কিন্তু যদি সত্যি সত্যি চান অভয়ার বিচার হোক, যদি সত্যি সত্যি চান যে পশ্চিমবাংলার মাটিতে দাঁড়িয়ে যে তিলোত্তমা, সেই তিলোত্তমার খুনিদের বিচার হোক, তাহলে ওসব নবান্ন অভিযান আপনাদের করবার প্রয়োজন নেই। ফর্সা ফর্সা মুখ রোদ্দুরে লাল হয়ে যাচ্ছে, ওসব হচ্ছে অভ্যেস আছে নাকি আপনাদের? ঠান্ডা ঘরে থাকা অভ্যেস? আপনারা দুটো ফ্লাইটের টিকিট কেটে পশ্চিমবাংলার বিজেপি চলে যান দিল্লিতে। দিল্লিতে প্লেন থেকে নেমে গাড়ি নিয়ে চলে যান অমিত শাহর ঘরে। অমিত শাহর ঘরে গিয়ে দুটো নক করে ঘরে ঢুকুন, ঢুকে বলুন, অমিত শাহ সাহেব, আপনি তো এই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ, মিলিটারি, সিবিআই, ইডি সব আপনাকে যে হুজুর বলে, তাহলে আমরা পশ্চিমবাংলায় চাইছি অভয়ার বিচার হোক। আপনি একটু সিবিআই কে বলুন না সত্যি সত্যি তদন্তটা করে যারা অপরাধী তাদেরকে শাস্তি দিতে, তাদেরকে চিহ্নিত করতে। কেন সে কাজ করছেন না? কেন সে কাজ না করে হাওয়া গরম করছেন, রাস্তায় ছোটাছুটি করছেন?
রাস্তার আন্দোলন বিজেপিকে মানায় না, হয় না, পারেন না আপনারা, সম্ভব নয় আপনাদের দ্বারা। যেটা পারেন সেটা করুন। কেন যাচ্ছেন না অমিত শাহর কাছে? কি বলবেন? কি করে বলবেন যে সত্যি সত্যি আমরা অভয়ের বিচার চাই? বলতে গেলে তো আমরা প্রশ্ন করব, কোন এখতিয়ারে দাঁড়িয়ে বিজেপি পশ্চিমবাংলায় দাঁড়িয়ে বলে অভয়ের বিচার চাই, যখন উত্তরপ্রদেশে হাথরাস আর উন্নাওতে তারা হাত বাঁকিয়েছে? কি করে বলবে তারা? যে কাজ নিজেরা করেছে এর থেকে বেশি গুণ করেছে, তারা অন্য রাজ্যে এসে সেই ঘটনার বিরুদ্ধে কি করে স্বর তুলবে? তুলতে পারবে না তো তারা। তাই তাদের এই নাটক করতে হচ্ছে। ডাক্তারবাবু বলে গেলেন যে সারা পশ্চিম বাংলার মহিলাদেরকে এক জায়গায় হতে হবে। আমরা দেখলাম টিভিতে যে পুলিশের বউয়েরা তারা বলছে পুলিশকে কুকথা বলা হয়। তা আমি বলতে চাই, ছোটবেলা থেকে আমরা শুনেছি যে যে দৃষ্টিহীন তাকে কানা বলা যাবে না, যে কানে শোনে না তাকে কালা বলা যাবে না, কিন্তু যে চুরি করে তাকে যদি চোর না বলি তাহলে আমরাও অপরাধ করছি, আর যে সমাজকে চুরি করে ফাঁক করে দিচ্ছে সেই সমাজের প্রতিও আমরা অবিচার করছি। পুলিশের সম্মান আছে নাকি? রেখেছে নাকি মমতা বন্দ্যোপাধ্যায়? পুলিশ করে পুলিশের কাজ। যদি পুলিশ পুলিশের কাজ করত তাহলে এই ঘটনা ঘটে। এই যে আরজি করের ঘটনা, বিশাল ঘটনা। এই যে দুর্নীতির চক্র সারা আরজি কর জুড়ে ওখানকার প্রিন্সিপাল সাজিয়ে রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের শ্রেয়ধন্য প্রিন্সিপাল, যাকে এই ঘটনা ঘটবার পরেও মমতা বন্দ্যোপাধ্যায় বিকাশ ভবনে প্রমোশন দিয়ে গার্ড করতে চেয়েছিলেন। এই ঘটনা ঘটানো কিছুতেই সম্ভব ছিল না যদি তার দারোয়ান হয়ে টালা থানার আইসি ওসি সে বসে না থাকতো। আর এই যে চোর টালা থানার আইসি ওসি যারা এই ঘটনার কেসটাকে ধামাচাপা দিতে চেয়েছিল, সেই টালা থানার আইসি ওসি তাকে যদি আমরা এখন চোর বলি, তাকে যদি বলি ধর্ষকদের তিনি আড়াল করতে চেয়েছিলেন, তাতে যদি তার মিসেসের গায়ে ফসকা পড়ে আমাদের কিছু করার নেই। সত্যি কথা বললে কখনো 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 মানহানির মামলা হয় না। আমরা বলতে চাই যে লড়াই আমাদের সামনে আসছে। একটা লড়াই দিলীপ মন্ডলরা শুরু করে দিয়ে গেছিলেন, ড্রাগের বিরুদ্ধে লড়াই। ধাপে ধাপে সৌরভ দ্বারা, সত্যনারায়ণ দ্বারা, গোপাল দ্বারা, সন্তোষ দ্বারা, প্রজন্মের পর প্রজন্ম এই অঞ্চলের যুব আন্দোলনের নেতৃত্ব, গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব এই অঞ্চলকে ড্রাগ মুক্ত করেছে। ড্রাগ মুক্ত করা মানে শুধু ড্রাগের আড্ডাগুলোকে কাজের থেকে বিরত করা, বিক্রি করার থেকে বিরত করা তা নয়। ড্রাগের প্রতি আসক্তি যাতে না হয় মানুষের, কম বয়সী ছেলে মেয়েদের, সেই রকম সুযোগ করে দেওয়া, কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া, আয় করবার সুযোগ করে দেওয়া, যাতে মাথার মধ্যে সেই বিষাদ না আসে যেই বিষাদের কারণে সে দুটো পুড়িয়া খেয়ে রাতের ঘুমটা কাটিয়ে দিতে চায়। একটা বৃত্ত সম্পূর্ণ হচ্ছিল, কিন্তু নতুন করে 2011 সালের পর থেকে আমাদের কাছে খবর আছে নতুন করে আবার পুড়িয়ার ব্যবসা শুরু হচ্ছে এই অঞ্চলে। আর আবার যে কারণে সেই ব্যবসার রমরমা ঘটেছিল, ঠিক সেই কারণগুলোই আবার নতুন করে আমাদের চোখের সামনে এসে আসছে। কি সেই কারণ? পড়াশুনো করেছি, কাজ নেই, নানান রকম বিষাদ মাথার উপরে কাজ করছে। কেউ একটা বলছে এই ওষুধটা 2 মিনিটের জন্য খেয়ে নাও, তাহলে তুমি অন্তত অন্য একটা জগতে চলে যাবে। 18, 19, 20, 21 বছরের ছেলে কতটাই বা তার বোধ আর বুদ্ধি? খেয়ে নিল একদিন, খেয়ে ভাল লাগলো 2 দিন 3 দিন, আর তাকে পাবেন না আপনি। সুতরাং আমরা বলতে চাই যে ড্রাগের বিরুদ্ধে আন্দোলন, এই আন্দোলনের এই অঞ্চলের নেতৃত্ব আমরাই দিয়েছি। আর আজকের দিনে দাঁড়িয়ে নতুন করে যখন
এই ঘটনাগুলো, এই আসক্তি আবার নতুন করে মাথাচাড়া দিচ্ছে। আমাদেরকেই আবার সাধারণ মানুষের সামনে দাঁড়িয়ে তাদের গার্জেন হিসেবে, তাদের রাখওয়ালা হিসেবে এই ড্রাগ আন্দোলন, ড্রাগের ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের ড্রাগ আন্দোলন গড়ে তুলতে হবেই। আজকে এই সভায় আমাদের এই শপথই নেওয়া প্রয়োজন। আমি শেষ করব, বছর ঘুরতে পারবে না 2026-এর নির্বাচন, এবং এই নির্বাচন অতীব গুরুত্বপূর্ণ নির্বাচন এই সময়ে পশ্চিম বাংলার রাজনীতিতে। এটা বুঝে রাখবেন যে এত অপকর্ম করে গেল মমতা বন্দ্যোপাধ্যায় গত 5 বছর ধরে। এই যে অভয়াকাণ্ড হলো, তার থেকে কোনো শিক্ষা নেয়নি মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরে সাউথ ক্যালকাটা ল কলেজে একজন ছাত্রীকে ধর্ষণ করে দিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছবি রাখা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছবি রাখা মনোসিজ। তারপরে একটা প্রায় অপ্রাসঙ্গিক উপনির্বাচন, সেই উপনির্বাচনে জেতবার পরে এমন তাদের উল্লাস, এমন তাদের বিজয় মিছিল, তাদের আবির নেই, তাদের ফুল নেই, পাপড়ি নেই, শুধু সকেট বোমা। আর সেই বোমা ছোড়া হচ্ছে সিপিএম পরিবারগুলোর দিকে তাক করে। এমন একটা বোমায় আমাদের ছোট্ট বোন তামান্না, সংখ্যালঘু পরিবারের একজন মেয়ে, স্কুলে পড়তো, সে প্রাণ হারালো। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঈদের নামাজে গিয়ে রেড রোডের রাজনীতির কথা বলেন, সংখ্যালঘু মানুষের গার্জেন হওয়ার চেষ্টা করেন, তাদের রক্ষা করবার চেষ্টা করেন। ওই ঈদের নামাজ থেকেই যদি ঘুরে কোনো মানুষ, কোনো মা উঠে প্রশ্ন করেন যে এত কথা বলছেন, বিজেপির বিরুদ্ধে আমাদের রক্ষা করবেন বলছেন, আর আমাদেরই সম্প্রদায়ের একটা ছোট্ট শিশুকে আপনার রাজনৈতিক দলের দুষ্কৃতীরা বোমা ছুড়ে মারলো, কে তাকে রক্ষা করলো? উত্তর দিতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায়? উত্তর দিতে পারবেন না। তাই যে এত অপকর্ম, 26,000 লোকের চাকরি চলে গেল, অপকর্ম সারা ভারতবর্ষ হা করে দেখছে যে এমন একটা সরকার চলছে যে সরকার 26,000 লোকের চাকরি খেয়ে নিতে পারে, কিন্তু একটা লোকের চাকরি দিতে পারে না সৎভাবে। সুতরাং এই আসন্ন নির্বাচনে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের শক্তি না কমানো যায়, তাকে আশ্রয় দেওয়া বিজেপির শক্তি না কমানো যায়, তাহলে এই যে 7 খুন মমতা বন্দ্যোপাধ্যায়, লক্ষ লক্ষ অপরাধ মমতা বন্দ্যোপাধ্যায়, পাপ মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের, সেই সব খুন, পাপ, দোষ সব ইতিহাসে চলে যাবে। নির্বাচনের জয়ের দ্বারা এই সব ভুলকে সে ঠিক প্রমাণ করবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি শায়েস্তা করতে হয়, তৃণমূলকে যদি শায়েস্তা করতে হয়, শুধু রাস্তার আন্দোলন, অবশ্যই রাস্তার আন্দোলনে আমাদের থাকতে হবে, কিন্তু তাদের যেন তেন প্রকারণে নির্বাচনে হারাতেই হবে। এই চ্যালেঞ্জ আমাদের সকলকে নিতে হবে। এই কথা বলে আপনাদের সকলকে অভিনন্দন জানিয়ে